আমি আমাদের এই আজকের পুজোর আড্ডায় প্রথমেই চলে যাব চন্দন স্যারের কাছে। স্যার, আমি আপনার থেকে জানতে চাই যে আপনার অভিজ্ঞতার ঝুলি, আপনার বেড়ে ওঠার, আপনার সাংস্কৃতিক পরিমণ্ডলে নানান দিকে আপনার যাতায়াত, সেকালের পুজো, সেকালের পুজোর মাহল, সেকালের পুজোর অনুষ্ঠান, তা আমরা যদি আপনার চোখ দিয়ে আজকে আমাদের এই আড্ডায় দেখতে পাই, আপনার স্মৃতি থেকে। আসলে সেকাল একাল বলে কিছু নেই। প্রত্যেকটি কালই একাল, প্রত্যেকটি কালই সেকাল। কারণ হোয়াট ইজ টুডে উইল বি ইয়েস্টারডে টুমরো। তার ফলে সেকাল একাল বলে কিচ্ছু নেই। আমাদের সময় যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের থিয়েটারটা হতো ওই পুজো উপলক্ষে, দুর্গা পুজো উপলক্ষে। আমি মোস্টলি গ্রামাঞ্চলে ঘুরতাম এই কারণে, যে আমার বাবা ছিলেন ডাক্তার, হেলথ সেন্টারের ডাক্তার। সেখানে এক একটা সময় পুজোর সময় পুজো উপলক্ষ করে থিয়েটার হতো, সেই সূত্রেই থিয়েটার। আমার জীবনে সবচেয়ে প্রথম থিয়েটারের সামান্য একটু অভিজ্ঞতা দিয়েই এই দুর্গাপুজো সংক্রান্ত আমি আলোচনা শেষ করতে চাই। সেটা হচ্ছে এইখানে যে আমি হঠাৎ একজনকে পেলাম সামনে। তিনি আমাকে বললেন 1970, 1960 না 1959 বা 58 এরম টাইম। তার নাম হচ্ছে শান্তনু। তিনি তখন ঘুরে বেড়াচ্ছেন, 1969 ঘুরে বেড়াচ্ছেন, পালিয়ে বেড়াচ্ছেন। তখনকার সময় এই সময় ছিল না। আমরা ইচ্ছে করলে আমাদের ইচ্ছে মতো নাটক করতে পারতাম না, আমরা ইচ্ছে মতোই গান গাইতে পারতাম না। তখনকার সময় এই সময়টা ছিল না। তার ফলে শান্তনু আমাকে বলল, চন্দনদা, একটা কাজ আমরা করতে পারি। আমরা না এখানে একটা দুর্গা পুজো উপলক্ষে যে মেলামেশা হচ্ছে না, আমরা একটা গান গাইতে পারি। গাও। সে গানটা একটা অদ্ভুত গান। সেটা একটা সংস্কৃত শ্লোক দিয়ে শুরু করলো, শেষ করলো এই দিয়ে যে 1952 সালে প্রথম আমাদের একটি মেয়ে অফিসিয়ালি প্রেমপত্র লেখে 1952 সালে প্রকাশ্যে 20,000 লোকের সামনে দাঁড়িয়ে বলে, এই ছেলেটি আমার সবচেয়ে প্রিয়তম ছেলে। 1952 পৃথিবীতে কোনো লিটারেচার আমি পাইনি, আমি সমস্ত লিটারেচার পড়েছি। 1952-তে কোনো মেয়ে বলছে, কোনো ছেলের দিকে তাকিয়ে বলছে, এই ছেলেটি আমার আকাঙ্ক্ষিত ছেলে, একে আমি বিয়ে করতে চাই যদি সে রাজি হয়। 1952। পাত্রীর নাম লীলা সেনগুপ্ত, পাত্রের নাম চারু মজুমদার। এইটা কেউ জানতাম না, আমি তো পড়াশোনা করতে করতে জানলাম। সেই সূত্রেই যে গানটি দিয়েছিল, সে গানটি অবশ্য কি নাম জানো বলে, দেবদীপ যদি আমাকে মার্জনা করে এবং যদি আমাকে ক্ষমা করে নেয়, অনিন্দ। সেটা হচ্ছে যে গানটি গাইলো সেটা কিন্তু আবার নকশালদের গান নয়। সে বলল, আমি এখানকার যারা পুলিশ তাদের ঠেকাবার জন্য আমি যে গানটা গাই সেটা এইরকম, রমানি ভিক্ষা মধুরাং শনিশম্য শব্দন পার্যুত সুখে ভাবতু সুখিতো পিজন্তু। রমানি ভিক্ষা মধুরাং শনিশম্য শব্দন তচ্ছতসরতি নুন্নবদি পূর্বম ভাবস্ত্রাণি জন শৌরিদানি ভাবস্ত্রাণি শৌরিদানি। রমানি ভিক্ষা রমানি ভিক্ষা রমানি ভিক্ষা। কালিদাস থেকে একটি শ্লোক বললো, সবাই ভাবলো এই যে খুব ধর্মপ্রাণ লোক, একে জায়গা করে দাও, জায়গা করে দাও। এই হলো আমার দুর্গাপূজা, এই হলো আমাদের থিয়েটার, এই হলো আমাদের প্রাথমিকভাবে কথা বলার ব্যবস্থা। আশা করছি যে এবার এরা চালিয়ে নিতে পারবে। এখানে সব গুণী লোক আছে। অনিন্দ আমার খুব প্রিয় মানুষ, অনিন্দের সঙ্গে পরে আমি একটু তক্ক করবো, যাই হোক সেটা পরে সুযোগ পেলে। আর এরা সবাই আমার খুব প্রিয় মানুষ। এবার আশা করছি যে আমি একটা সূচনা করলাম, একটু সংস্কৃত শ্লোকও বলে দিলাম, আর সঙ্গে সঙ্গে একটা প্রেমের কাহিনীও বললাম, যে প্রেমের কাহিনীটা সামান্য একটু অন্যরকম। তবে আমার সাম্প্রতিক যে নাটক বসন্তের বজ্রনির্ঘোষ, চারু মজুমদারের জীবন নিয়ে লেখা নাটক,
এই নাটকে এই ঘটনাটাকে উল্লেখ করেছি, সেখানে দেখা যাবে একটা বিপ্লবী কী করে প্রেম করতে পারে, এটা দেখা যাবে। প্রেম বাদ দিয়ে কোনো বিপ্লব হয় না। এবং আমি খুব অত্যন্ত গর্বিত, আমি এই সময় দাঁড়িয়ে আছি বলে এই ধরনের নাটক, এই ধরনের গান গাইতে পারছি, এই ধরনের নাটক আমরা করতে পারছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমাদের আড্ডার মূল সুর উনি যেভাবে বেঁধে দিলেন, প্রেম এবং বিপ্লবকে এক সুতোয় বেঁধে দিলেন, এটা উনি ছাড়া হয়তো সম্ভব হতো না। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি এর পরের প্রশ্ন নিয়ে চলে যাব প্রবীর গুহ স্যারের কাছে। স্যার, অল্টারনেটিভ লিভিং থিয়েটার, সহজিয়া থিয়েটার, যে থিয়েটার আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মাটির কথা বলে, এবং শুধু আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মাটির কথা না, তার সাথে বিশ্বের মেলবন্ধন ঘটায় অন্যরকম থিয়েটার ভাবনা। আপনি আপনার কাজের সূত্রে নানান জায়গায় আপনার অবাধ ভ্রমণ এবং যাতায়াত বহু দিন ধরে, গ্রাম বাংলা, শহরতলি থেকে শুরু করে বহু জায়গায়। আপনি যখন প্রথম এই ধরনের থিয়েটার ভাবনা আপনার মাথায় যখন গিজগিজ করছে, আপনি উঠে আসছেন এইরকম থিয়েটার ভাবনা নিয়ে, তখন পুজোর কোনো স্মৃতি বা পুজোর কোনো অভিজ্ঞতা কি আপনাকে প্রভাবিত করেছে? দেশজ সংস্কৃতি নিয়ে আপনার যে অভিজ্ঞতা। আমি যদিও শেষটায় কনসেন্ট্রেট করতে পারিনি, তবু আমি বুঝেছি, মূল সুরটা বুঝতে পেরেছি। কি বলি, মানে দুই বুড়োকে পাশাপাশি বসিয়েছেন, মানে একই ধরনের কথা শুনতে হবে আর কি। আমার আসলে কি জানেন তো, এখন যে পুজো টুজোগুলো হয় দেখতে ভালো লাগে। মূলত এই খবরের কাগজের ছবি দেখি আর এই ফেসবুক টুকে দেখতে পাই। টেলিভিশন বাড়িতে নেই বলে টেলিভিশন দেখা হয় না, জানি না খুব বেশি। আর ধরুন যেটা হয়, এই কখনো সখনো মাঝে মধ্যে জজিয়তি করার জন্য ধরে টরে নিয়ে যায়, সেই সূত্রে কিছু পুজো দেখা হয়। এছাড়া কিছু পুজো দেখি না, দেখা হয়ে পড়ে না। তবে এখনকার পুজোয় দেখি জাঁক জমক, আলোর সজ্জা, একটা অন্য ধরনের উচ্ছলতা দেখি, সেটা ভালো লাগে। আমার মতো আমি প্রায় স্থবির না, আমি যথেষ্ট চঞ্চল মানুষ, ফলে আমার দেখতে ভালো লাগে যে প্রাণ আছে এখনও। কিন্তু আমার স্মৃতিতে যে পুজো আছে সে পুজো একদম অন্যরকম। আমি তখন খুব ছোটোবেলায় বাবার বদ্যির সূত্রে আমরা তখন মুর্শিদাবাদের গ্রামে গ্রামে ঘুরছি, নৌকো করে যেতে হতো আমাদের ঠাকুর দেখতে। তাও একদিন বাবা সেই নৌকো ভাড়া করতেন, নৌকো ভাড়া করে প্রায় 10 মাইল দূরে যেয়ে আমাদের জলঙ্গিতে উঠে ঠাকুর দেখে আসতে হতো। তারপর রাত্রেবেলা আবার ফিরে আসতে হতো। তারপরে গরুর গাড়ি করে ঠাকুর দেখা, এই আর পুজো মানেই হচ্ছিল একটা মেলার ব্যাপার থাকতো, আশপাশে একটা মেলা হতো। সেই মেলাতে আমি খুব মিষ্টি খেতে ভালোবাসতাম, ফলে আমি খুঁজে খুঁজে রসগোল্লা খাবো, জিলিপি খাবো, সেই মজাগুলো হতো। আর জামা কাপড় বলতে একটা বাবা জোটাতে পারতেন, তাতেই বড় আনন্দ করতাম। পরবর্তী জীবনে বাবা জামা দিতে পারতেন না, অসুবিধা হতো, কিন্তু আমার কাকা পাঠাতেন কলকাতা থেকে, একটা ওই ডাকে পাঠাতেন জামার একটা টুকরো, মানে কি বলে কাপড়, সেটা সেলাই করে নিতে হতো। সেইটার জন্য অপেক্ষা করতাম, কবে সেই কাপড়টা আসবে, কবে সেলাই হবে, কবে জামা পরবো। সেই জামা এবং জুতো যদি পেতাম তাহলে 7 দিন আগের থেকে রোজ দেখতাম কবে পুজো হবে, সেদিন পরবো। সেই যে আনন্দ, সেটা বোঝানো যাবে না। আজকে তো না চাইতেই এক গাদা জিনিস, কে কখন কোথা থেকে দিচ্ছে বুঝতেও পারি না। কত হচ্ছে, আমার নাতনি আছে একটা, তার তো পুজোর আগে অন্তত 50টা জামা কেনা হয়ে গেল। ফলে এইভাবে এখনকার জীবনটা বদলে গেছে। আমাদের সময়টা একদম অন্যরকম। পুজোর সময় কোন গান আসবে, কে গান গাইছে এবারে, সেই গানের রেকর্ড হতো। আমাদের তো রেকর্ড কেনার উপায় ছিল না, আমরা শুনতাম অনুরোধের আসরে। সেই অনুরোধের আসরে আবার রেডিও ছিল না বাড়িতে, একটা দূরে পানের দোকানে যেয়ে শুনতে হতো। আমরা হেঁটে হেঁটে দুপুরবেলায় পানের দোকানে যেতাম, সেখানে রেডিও চলতো, আমার মতো বহু মানুষ সেখানে চারপাশে ভিড় করতেন গান শোনার জন্য। সেই সময় গান শুনতাম। তখনও অনিন্দদের দিন না, ওরা আরও পরে এসছে, অনেক পরে। তো তখন এইভাবে কেটেছে আমার পুজো। আস্তে আস্তে শহরে এসেছি আমরা, মুর্শিদাবাদ থেকে বাবা প্রমোশন পেয়ে পেয়ে এপাশে এসছেন, আমরা এপাশে এসেছি। এখানে কলকাতার কাছাকাছি এসে থেকেছি। তারপরে ধরুন কলকাতার কাছাকাছি যখনও থেকেছি, সেই সময় আমি খড়দায় থাকতাম, তখনও এরকম রমরমা ছিল না পুজোর। তখনও সাদাসিধে পুজো ছিল, মানুষে একটা অন্য ধরনের মিলনের ব্যাপার ছিল। আমরা বিজয়ের দিন হলে আমরা অন্তত পাড়ার মধ্যে সবার বাড়ি যেতাম নমস্কার করতে, একটু মিষ্টি খেতে।
একটা কুশল বিনিময় করতে যেতাম, বড় হয়ে অবধি করেছি। ইদানিং জীবনটা দেখি বিজয়া, সেটা আবার কি, ওই ফোনে বলে দেয় বা টেক্সট করে বলে দেয় শুভ বিজয়া হয়ে গেল, কি ফেসবুকে লিখে দেয় শুভ বিজয়া হয়ে গেল। প্রাণের কোনো টান নেই। যে কমিউনিটি ছিল আমাদের পুরনো দিনের, যে কমিউনিটির জোরে আমরা একসাথে থাকতাম, জোট বেঁধে থাকতাম, সেই কমিউনিটি ভেঙে খান খান হয়ে গেছে। এখন কমিউনিটি রিচুয়াল বলতে কি, ওই সপ্তাহে ওই পুজোর 3 দিন আমরা সবাই একসঙ্গে বিরিয়ানি খাবো, এইটা এখন রিচুয়াল হয়েছে, আর কোনো রিচুয়াল নেই। এখন আমাদের এই সমস্ত উৎসবের মাধ্যমে আজ যেখানে সাজসজ্জা দেখছি, একটা পুরনো রিচুয়ালের গন্ধ পাচ্ছি, আমার দারুণ লাগছে সেইগুলো। যে ওই রিচুয়ালটা যদি ফিরিয়ে আনতে না পারি, মানে সেটা হুবহু ফিরিয়ে আনার কথা বলছি না, আজকের সময়ের জন্যে একটা নতুন রিচুয়াল যদি আমরা ভাবতে না পারি, তাহলে এই বন্ডেজটা কখনো তৈরি হবে না। এই বন্ডেজ তৈরি করতে গেলে এই কালচারাল রিচুয়ালটা আমাদের আবার রিএস্টাবলিশ করতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রবীর স্যারের স্মৃতির খেয়ায় ভাসতে ভাসতে আমরা সেকাল, অর্থাৎ যে সময় জাঁকজমক স্বল্প আয়োজনে আনন্দ অনেক বেশি ছিল, এখন আড়ম্বর হয়তো বেড়েছে, কিন্তু আনন্দ বেড়েছে না কমেছে সে তর্কে আমি যাব না। আমি আমার পরের প্রশ্ন নিয়ে চলে যাব সোমা ম্যামের কাছে। প্রবীর স্যারের কথার সূত্র ধরেই, যে আগের সেকালের পুজোয় থিম পুজো সেই অর্থে এই শব্দবন্ধ তখনও আসেনি। তখন সাধারণ একচালার ঠাকুর, আটপৌরে সাজসজ্জা, আমরাও ছোটবেলা থেকে আমি মোটামুটি 90-এর দশকে বড় হয়েছি, জন্মেছি, আমরাও সেই দেখতে দেখতেই বড় হয়েছি। কিন্তু এখন এত থিম পুজোর সমাহার এবং তার কাজও দুর্দান্ত, এই গোটা জার্নিটাকে আপনি কিভাবে দেখেন? আহ, প্রথমে আমি এই উত্তরটা দেওয়ার আগে প্রথমে বলি যে আজকে যেই মানুষগুলো আমার সঙ্গে বসে আছেন, তারা এক একটি পীঠস্থান আমাদের কাছে। তো এই যে পীঠস্থান বলা বা পীঠস্থান শব্দটা শেখা, এটা বোধহয় আজকের সেই অর্থে জেনজি তাদের আরেকটু বোধহয়, তারা ভীষণ স্মার্ট, তারা যথেষ্ট শিক্ষা সম্বন্ধে তাদের জ্ঞান, বা তাদের মতো হয়তো আমরাও এত জ্ঞানী নই, কিন্তু দে শুড নো দ্য ওয়ার্ড প্রতিষ্ঠান যে কি হয় এবং পীঠস্থান শব্দটাও কি। তো যারা বসে আছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি যারা আজকে এই এমন একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে রেখেছেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ম্যাম, এবং সেই সঙ্গে সৌর্যকেও আমার অনেক ধন্যবাদ। তো আমার উত্তরটা ঠিক এটাই যে আগের পুজো এখনকার পুজো, এটার ডিভিশনটা অনেকদিন আগে করা ছেড়ে দিয়েছি। কারণ আগে আমাদের কাছে সেলফি জোন বলে কিছু একটা হয়, এটা তো ছিলই না। আর থিম কি সেটা তো আমরা শিখিনি, কারণ আমরা তো ওদের দেখে বড় হয়েছি। তো ওরা আমাদের যেটা দেখিয়েছিলেন সেই সময়, যে পুজো মানে আমরা ওই না পঞ্চমীর আগের দিন ঠাকুরের মুখটা একটা খবরের কাগজ দিয়ে ঢাকা থাকতো, আর আমরা মানে প্রচন্ড উৎকণ্ঠা যে একটু যদি দেখা যায়, বা মা যখন আসছেন মণ্ডপে একটু যদি দেখতে পেতাম মাকে। এটা এখন আর হয় না। আর যেটা আমার মনে পড়ে যে যেটা প্রবীর দাও বলছিলেন যে ওই যে নৌকো করে যাওয়া, আমি নৌকের জগতে ছিলাম না, আমি আরেকটু পেছনে জন্মেছি। আমি অনিন্দর গান শুনেছি নো ডাউট, এবং অনিন্দর গান এখনো ভীষণ ভালো লাগে। তো আমাদের প্রেম, আমাদের বিপ্লব, অনিন্দদা, নচিকেতা, শিলাজিৎ, এদেরকে আর কি, এদের গান শোনা। তো সেই সময় যেটা হচ্ছে কি, আমার বাবা সরকারি অফিসে চাকরি করতেন। বাবা না সকালবেলা সাইকেল করে পঞ্চমীর দিন পুরো সল্ট লেক, মানে আমাদের বাড়ি পার্ক সার্কাস ছিল, আমি পার্ক সার্কাসের মেয়ে, পার্ক সার্কাস থেকে পুরো সল্ট লেক স্টেডিয়ামের ওই আশেপাশে যত পুজো সাইকেল করে বেড়াতে যেতাম। আর আমাদের হাতে গোনা 3-4টে জামা পেতাম, কিন্তু ওই বারবার জামাগুলোকে খুলে যত বান্ধবী আছে তাকে দেখাচ্ছি আর কি, এই দেখ আমার এই জামাটা হয়েছে, আর বারবার একটু আয়নায় গিয়ে দেখা, কিংবা মা বকছে। আর একটা যেটা আমরা মিস করি যে এই সময় রোদ উঠলে সব পুরনো জামা কাপড়গুলো আলমারি থেকে, মানে বাক্স থেকে, তখন আলমারি ছিল না, আমার বাড়িতে তো বাক্সই ছিল, বাক্স থেকে মা বার করতেন। না ওই দিন আমি দেখতে পেতাম অ্যাকচুয়ালি কি কি আছে আমাদের, আর খুব খুশি হতাম, আরে এই শাড়িটা তো দেখিনি মায়ের, এটা নেই। আর থিম যেটা বলছি যে এখন না পাড়ায় যখন, মানে তখন ওই যে ফ্যান্টাসিটা আমাদের মধ্যে ছিল, জানি না এখনকার জেনারেশন সেই ফ্যান্টাসিতে ভুগছেন কিনা, সেটা তারাই বলতে পারবেন।
এখন সেই ফ্যান্টাসিটা একটু মিস করি, এই জন্য এখন বাড়ির পাড়ার পুজো হলে নো ডাউট সেখানে একটা বিশাল বড় থিম হচ্ছে, কিন্তু এখন মনে হয় কি, ইস যদি আমি একটু অন্য জায়গায় থাকতে পারতাম। এখন হয়তো সার্চ করি যে কোথায় একচালার পুজো হচ্ছে কোনো একটা হোটেল বা রিসর্টে, সেখানে গিয়ে 3 দিন একটু পরিবারের সঙ্গে কাটে। তো এই যে পরিবার, এই যে কনস্ট্রাকটিভ বা এই যে একটা কানেক্টিভিটি, একটা একসঙ্গে জোট হওয়া কমিউনিটি, যেটা প্রবীরদাও বলছিলেন, এটা আমার মনে হয় যে আজকের ছেলেমেয়েরা আরেকটু বেশি করে মানে জানা দরকার। জানে না, বা আমরাও কি তাদের কাছে যেতে পারছি কিনা জানি না, কারণ আমি যখন এখানে বসে এই কথাটা বলছি, আমার সামনে কাঁচের বাইরে সব ছেলেমেয়েরা, তাদের শোনা উচিত ছিল এটা বড্ড বেশি করে। তো থিম একটা নিশ্চয়ই ভালো শিল্পের জন্ম দিচ্ছে, প্রচুর শিল্প আসছে, প্রচুর মানুষের মেধা আসছে, কিন্তু কোথাও গিয়ে আমরা ডিটাচড হচ্ছি না। তো এই প্রশ্নটা আজকের জেনারেশনকে দিলাম। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাম। দুটো খুব ইন্টারেস্টিং কথা আপনার বক্তব্য থেকে আমার মনে হলো। একটা হচ্ছে যে এখন নিজস্বী আছে, তখন নিজস্বতা ছিল। সুতরাং এই দ্রুততার যুগে যখন আমরা একটা সেলফোন নিয়ে আলাদা হয়ে যাচ্ছি, একা 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 একা, যদি গৌতম চট্টোপাধ্যায়ের সেই গানের কথা মনে করি, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে, সেই সময় দাঁড়িয়ে যদি একটা দুর্গাপুজো কিছু মানুষকে একত্রিত করে অন্তত একটা পুজো মণ্ডপে, সেটুকুই পাও না, এটুকু মনে হয়। এই কথার সূত্র ধরে আমি চলে যাব দেবদীপদার কাছে, এবং অবশ্যই দেবদীপদার কথার সাথে একটা গানও শুনবো। দেবদীপদা, তোমার পুজোর ছোটবেলার গানের স্মৃতি নিয়ে যদি তুমি কিছু বলো, যে সেই সময়টা যখন পুজোর নতুন অ্যালবাম বেরোনোর অপেক্ষায় আমরা থাকতাম আমাদের সিনিয়র মিউজিশিয়ানদের, এবং আমরা যে সময় বড় হয়েছি তখন আমরা নানা ধরনের গান শুনতে শুনতে বড় হয়েছি। মানে একদিকে পরশপাথর শুনছি, কিশোর কুমার শুনছি, মান্না দে শুনছি, সবই শুনছি, মোহাম্মদ আজিজ শুনছি। সেখান থেকে দাঁড়িয়ে তুমি একজন এখন এই সময়কার অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী, তুমি তোমার পুজোর গান এবং তোমার ফেলে আসা স্মৃতির পুজোর গান নিয়ে যদি আমাদেরকে বলো। ঘটনা হচ্ছে যে আমি যে সময় মানে পুজোর গান বা পুজোর আনন্দ এটা রিয়েলাইজ করব, তার আগেই কনফিউশনটা শুরু হয়ে গেছে। তার বহু আগে থেকে কনফিউশনটা শুরু হয়ে গেছে। তার কারণ সময়টা বদলাচ্ছিল। আমি 90 দশকে বেড়ে ওঠা একটা এখানে সব থেকে কনিষ্ঠতম বলতে পারি। হ্যাঁ, তো আমাদের ছুটে যাওয়া ছিল অনেক রকমের। আমাদের একটা ছিল হচ্ছে পুজোয় নতুন জামা, শুধু মানে দুর্গাপুজো নয়, তার আগে ঘুড়ি আছে, লাটাই আছে, হ্যাঁ, বিশ্বকর্মা পুজো আছে, ঘুড়ি লাটাই মাঞ্জা দেওয়া হলো। এবার পুজোর জন্য নতুন জামা কাপড় কেনা হবে, তার সঙ্গে ক্যাপ বন্দুক এসছে, এবার সেই ক্যাপ বন্দুক ফাটানো হবে এইটা। আর পাড়ায় পাড়ায় তখন প্যান্ডেল হচ্ছে, এবং পাড়ার লোকেরাই কুলো, তারপরে ধানের কৌটো, তারপরে বিভিন্ন রকম কড়ি, এইরকম জিনিসপত্র দিয়ে তারা নিজেরা দেখছি প্যান্ডেল সাজাচ্ছে। আর আমাদের এটা হচ্ছে যখন আমরা একটু বড় হয়েছি, যে যখন আমাদের গানের ইন্টারেস্টটা হয়েছে, তখন মানে দুই অনিন্দদায়ী ইন্সপায়ার করেছেন আমাদের। হ্যাঁ, একদমই একদমই। হ্যাঁ, চন্দ্রবিন্দুর গান, মানে অ্যালবাম কিনবো, ক্যাকটাসের অ্যালবাম কিনবো, ফসিলসের অ্যালবাম কিনবো, বা অন্যান্যদের সকলের অ্যালবাম কিনবো, এইটা একটা লক্ষ্য থাকতো। তার কারণ সেই সময় নয় করে 250 টাকা দাম হয়ে গেছিল অ্যালবামের। হ্যাঁ, তো আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেরা যেটা করতাম, সারা বছর একটুখানি অল্প 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 করে জমিয়ে পুজোর সময় ওনার ওই অ্যালবামটা বেরোবে, তো এইটা কেনা যাবে। তো এইটা একটা মানে নিজেদের একটা জোন ছিল, যে কিনে তো রাখা হলো, পুজোয় হয়তো চললো না, পুজোর সময় হয়তো আমার ক্যাসেটটা আমি নিয়ে গিয়ে পৌঁছতে পারলাম না, কিন্তু আমি জানি যে আমি স্কুল ফেরত, আমি এটা পুজোর পরে স্কুল খুলে গেলেও আমি স্কুল ফেরত এসে বাড়িতে টেপ রেকর্ডারে এই গানটা চালাবো, এবং গানটার সঙ্গে আমি চিৎকার করে গলা মেলাতে পারবো। এবার আমি যখন পরবর্তীকালে যখন বড় হচ্ছি, মানে বুঝতে পারছি যে সা বাজলে কোমল ধাগাইছি,
আদবে আমার মধ্যে সেই সেই ওরিয়েন্টেশনটা ওরকম ভাবে হয়েছে। হ্যাঁ, তো আমি যখন জানতে পারলাম এইটা, তো তখন যখন শিখতে আরম্ভ করলাম এবং যখন পরবর্তীকালে মিউজিক অ্যালবাম রিলিজ করতে গেলাম, তখন দেখলাম যে না তো ক্যাসেট রয়েছে, না তো রেকর্ড রয়েছে, না তো সিডি রয়েছে, না তো ফ্লপি রয়েছে, সম্পূর্ণ কোথায় রিলিজ করবো জানি না। আমার গানটাকে মানে সত্যি সত্যি দেখা যাবে না, কিন্তু সেটা থাকবে। তো সেই জন্য আমার ফার্স্ট বেসিক অ্যালবাম 2013 সালের 9th অক্টোবর রিলিজ করে স্বপ্নরঙের মেয়েটা। এবং স্বপ্নরঙের মেয়েটা একটা গান এবং একটি গানের ভিডিও হিসেবে আপলোডেড হয়, সেটা ইউটিউবে আছে এখনো। তো স্বপ্নরঙের মেয়েটা আমার ফার্স্ট বেসিক অ্যালবাম। তো তখন আমি যেটা করেছিলাম, একটা সিডিতেও হাতে ছাপিয়ে মানে নিজে 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 করেছিলাম, কারণ কোনো কোম্পানি ইয়ে করতে পারেনি, কিনতে চায়নি সেটাকে। তো আমি যেটা করেছিলাম সেটা যে ঠিক আছে তাহলে নিজেকেই বিক্রি করতে হবে। তো 30টা কপি নিজে বানালাম, বার্ন করলাম বন্ধুদের কম্পিউটার থেকে, করে টোরে নিজেই স্টিকারিং করে এটা কভার করে তো সেটা রিলিজ করেছিলাম। এইটা করতে খুব মজা লেগেছিল, যে এতটা মানে চাকরি করছি, চাকরি করে একটা অ্যালবাম তৈরি করে সেটাকে নিজে হাতে একটা ম্যাগাজিনের মতন করে, তারপরে হচ্ছে যে তো সেইটা যখন আমরা করতে পারলাম, প্রেজেন্ট করতে পারলাম, ওটা আমাদের কাছে অনেকটা ভালো লাগা তৈরি করলো এবং জোরও তৈরি হলো। এবার এটা তো গেল এক রকমের পুজো, গানের পুজো। কিন্তু আমি তো গল্প শুনেছি 1 টাকা দিয়ে পুজো হতো। আমার এক বন্ধুর বাড়ি দর্পণ নারায়ণ স্ট্রিটে, ছোটবেলায় ওর বাড়ি যেতাম। ওর বাড়িতে গিয়ে আমি প্রথমবার দেখতে পাই যে দুর্গা ঠাকুরের সেই অসুরকে বধ করছে যে একটা রূপ, সেই রকম রূপ নয়। দুর্গা ঠাকুর শিব ঠাকুরের কোলে বসে আছে, এরকম একটা রূপ। তো এই যে এত রকমের ভাবনা, এত রকমের চিন্তা, সেটা এত, আর ওদের বাড়ির পুজোটা 225 বছরের পুজো। তো এই যে সময়টা, এতটা সময় ধরে দুর্গাপুজো হতে 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 আসছে এবং মানুষ বদলাচ্ছে, টেকনোলজি বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, এবং আমরা একে অপরকে যতটা পারছি, যেটুকু গল্প ইনফরমেশন, যতটা ভালো লাগা, যতটা খারাপ লাগা, যা যা জমা হয়, যা আমাদের কাছে যে রূপে থাকে, তো সেইটাকে মানে গানের মাধ্যমে হোক, লেখার মাধ্যমে হোক, নাটকের মাধ্যমে হোক, কবিতার মাধ্যমে হোক, বা গল্প বলার ছলেও হোক, আমরা পাশের বন্ধুকে, পাশের দাদাকে, পাশের ভাইদের মানে বারবার করে বলে যাই। তো পুজোর সময় স্বপ্নরঙের মেয়েটা যেরকম তৈরি হয়েছিল, পুজো ছাড়াও তো গান তৈরি হয়। তো এবার একটু ওই মাইক্রোফোনটা দেবে। খাচ্ছে লক্ষ বছর ধরে দাঁড়িয়ে রয়েছে এক বীর, এক বীর, এক বীর, এক বীর। আঘাতে আঘাতে তার গায়েতে ধরেনি কোনো চির, কোনো চির, কোনো চির, কোনো চির। জোনাকিরা জোট বেঁধে তার বুকে বানিয়েছে ঘর, ঘর, ঘর। ঘুম নেই তার চোখে, যার হাতে এক মুঠো ঝড়। ঘুম নেই, খিদে নেই, দৌড়োয় গ্রাম থেকে গ্রাম, তার পাশের গ্রাম, তার পরের গ্রাম, তার 250 গ্রাম, তার 350 গ্রাম, তার 750 গ্রাম, তার গ্যালন গ্যালন, তার টন 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 টন। ঘুম নেই, নেই নাম, ঘাম আছে তাই চোখ লাল 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 লাল। ওস্তাদ ঢেউতে উঠেছেন, আছড়ালো জবাব সওয়াল। দূরে দাঁড়িয়ে দেখছে একজন, তার ঘুম নেই, হাতে তরোয়াল। ঘুম নেই, নেই নেই ঘুম, ঘুম নেই, 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 নেই ঘুম, ঘুম নেই, ঘুম নেই, নেই নেই ঘুম, ঘুম নেই, ঘুম নেই, ঘুম নেই, ঘুম নেই, ঘুম নেই।
যার গায়ে কাঁটা দিয়ে উঠছে সময়। স্বপ্ন দেখবো বলে, একবার স্বপ্ন দেখবো বলে কিছু ঘুম ভেঙে দিতে হয়। আর ঘুম নেই 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 সারা রাত, মাথায় চলছে টানা না 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 উল্টো করাত। খাচ্ছে ব্যাপারটা, খাচ্ছে কনসেপ্টটা, কিন্তু ঘটনাটা হচ্ছে খাচ্ছে দেখেছি ঠিক, কিন্তু ও গিলছে না। চাপ আছে, অঙ্কটা কিচ্ছুতে মিলছে না। দূর, অত চাপ নিয়ে লাভ নেই। আমাদের বস্তিতে কেটে যায় মস্তিতে চিনি কম, লস্যিতে চাপ নেই। এই এলাকার সেয়ানারা বাড়ি এলে খেতে দেবো ঘরে মিনিমাম 1 টাকাচের কাপ নেই। হাসি মুখে আমি হাসি মুখে আছি, কোনো ফালতু মেকআপ নেই। বড় হবো একদিন, পেন আছে খাপ নেই। চাপ নেই, কোনো চাপ নেই, জাস্ট চেপে জানা, অত চাপ নিয়ে লাভ নেই। চাপ নেই ভাই, চাপ নেই, জাস্ট চেপে জানা, অত চাপ নিয়ে লাভ নেই, নিয়ে লাভ নেই, নিয়ে লাভ নেই। লেগেছে রক্তে আগুন লেগেছে, লেগেছে রক্তে আগুন লেগেছে। ঠকে গেছি আমি, ঠকে গেছি আমি, ঠকে গেছি, টকে গেছি, বকে গেছি। ভাই আমি কি করে বলবো বল, রাস্তা কোনটা যেন, মেট্রোতে করে বড় লোকে গেছি। আমি এই এলাকার বস, একদম পাকা আনা রস। আচ্ছা দিল 10-এ 10, তুই কোন লাটের পাট? ইউ থিঙ্ক উই ডোন্ট হ্যাভ এ জব, ইউ থিঙ্ক উই ডোন্ট হ্যাভ এ জব। আমরা পাল্টে ফেলবো সব, আমাদের বাহাতে বিপ্লব ফুর্তির প্রাণ গড়ের মাঠ। আরে ছোট মুখে, এই ছোট মুখে, ছোট মুখে বড় কথা, মনে কোনো পাপ নেই। আমাদের কথা আর গেঞ্জির মাপ নেই। দোকানে দোকানে, হ্যাঁ হ্যাঁ দোকানে দোকানে খোঁজ নিয়েই বলছি, মানুষকে বাঁচাবার বাড়তি টপ আপ নেই। চাপ নেই, কোনো চাপ নেই, জাস্ট চেপে জানা, অত চাপ নিয়ে লাভ নেই, নিয়ে লাভ নেই, নিয়ে লাভ নেই। টুইঙ্কেল টুইঙ্কেল জিঙ্গল বেল, ওই টুইঙ্কেল টুইঙ্কেল জিঙ্গল বেল, আম পাতা জোড়া। আরে খেতে পেলে চাবুক ফেললে পালিয়ে যাবে ঘোড়া। ব্রো চাপ নেই, জাস্ট চেপে যা। মাথায় যদি ঢোকে আমি দেখিয়ে দেবো তোকে সোজা, আঙুল রেখে চোখে, কোনো চাপ নেই, চেপে যা। আমি তো অবাক, আমি তো অবাক কি খোরাক এটা ভেবে, আমাদের নাকি ওরা স্বাধীনতা দেবে। ফাঁকা হাড়ি, ফাঁকা হাড়ি, ফাঁকা হাড়ি। আমাদের চেটে কোনো লাভ নেই, আমাদের বেলোয়ারি ঝাড়ের খোয়াব নেই। ব্রো 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 টাইম পেলে বাড়ি আয়, উড়িয়ে ফারারি আয়। আমাদের ঝুপড়িতে লুকোনো লক আপ নেই। ছাদের গ্যাটিস থেকে বৃষ্টি পড়ছে, স্বপ্নতে তাই আর অত টুপটাপ নেই। চাপ নেই, কোনো চাপ নেই, এই চেপে জানা, অত চাপ নিয়ে লাভ নেই। চাপ নেই ভাই, কোনো চাপ নেই, নেই নেই, চেপে জানা, অত চাপ নিয়ে লাভ নেই, চাপ নিয়ে লাভ নেই, চাপ নিয়ে লাভ নেই। এই শব্দ সুরের যে ঝড় তুমি তুললে, তাতে সময়ের গায়ে কাঁটা দেবে কিনা আমি জানি না, কিন্তু আপাতত পুজোর ক্যাচলাইন হিসেবে চাপ নিয়ে লাভ নেই বলা যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ দেবদীপ্তা। আমি পুজোর আরো ভালো লাইন হোক, পুজোর জন্য অনেক ভালো ভালো লাইন আছে, সেগুলো ভালোবাসার পুজোর ভালো বলা লাইন থাক। হোক এবং পুজোর বেলাইনও হোক, এই লাইনও হোক, এই লাইনও হোক। মানুষ যে যে ভাষায় কথা বলতে চায়, যে যেভাবে নিজেকে এক্সপ্রেস করতে চায়, অন্যকে ক্ষতি না করে মানুষ এক্সপ্রেস করুক, এটুকুই চাইবো। মানে পুজোতে আমাদের মন আর মগজ দুটোই স্বাধীন হোক, এটুকুই চাওয়া। থ্যাংক ইউ সো মাচ দেবদীপ্তা। আমি ভদ্রা ম্যামের কাছে চলে যাব এরপর। ম্যাম, ছোটবেলায় যে সময়টায় বড় হয়ে ওঠা, যে সময় আমাদের এর আগে যে বক্তারা বললেন যে একটা পাড়া কালচার ছিল, এবং পুজো উপলক্ষে পাড়াতে অনুষ্ঠান, পাড়াতে নাটক, যে নাটকে বহুদিন পর বাড়ি ফেরা হয়তো কোনো ছোটো কাকাকে আবার ফিরে পাওয়া যায়, এবং যে নাটক আসলে মেলবন্ধনের কথা বলে, হই হই করে বেঁচে থাকার কথা বলে। আপনার অভিজ্ঞতায় এই ধরনের যে সাংস্কৃতিক পরিমণ্ডল আমাদের চারপাশে ছিল, আপনার চোখ দিয়ে তা যদি আপনি আমাদের দেখান। হ্যাঁ হ্যাঁ, এবার বলি। একেবারে ছোটবেলার কথা বলতে গেলে পুজোর স্মৃতি যেটা মাথায় আসে সেটা হচ্ছে একটা জুতো কিনতে হবে। বাবার সঙ্গে বাটা কোম্পানিতে যাওয়া, একটা জুতো কেনা,
রোজ সেটা খুলে দেখা, মাথার কাছে রেখে শোয়া, এবং কতক্ষণে সেটা পায়ে দেব, পায়ে দেওয়ার পর অবধারিত ফোসকা, এবং কিন্তু সেটাতেও একটা ভীষণ আনন্দ। এবার থিয়েটার বা যেসবগুলো বললে ছোটোবেলার পুজো, হ্যাঁ, ছোটোবেলায় পাড়াতে দেখেছি নাটক হতো। নাটক মানে আমাদের পাড়ায় ছিল মণিমেলা, পাড়ায় ছিল সব পেয়েছির আসর, এইগুলোতে একটা কম্পিটিশন ছিল যে কাদের নাটকটা উৎকৃষ্ট হবে। মহালয়ার একটু আগের থেকে রিহার্সাল শুরু হতো, এবং ওই পুজোর বিজয়া দশমীর পর বিজয়া সম্মেলনীর আশপাশে সেটার অভিনয় হবে। কে ভালো করবে তাকে জেঠিমা কাকিমারা পাড়ার একটা মেডেল দেবে, আর সেটা নিয়ে একটা উত্তেজনা, এবার ও মেডেল পাবে, না না এবার সে মেডেল পাবে, এরকম একটা হতো। কিন্তু আমার ছোটোবেলাটা মূলত কেটেছে বেলুড়ে, আমার মামার বাড়িতে বেশিরভাগ সময়। সেখানে দুটো গাছের তলায়, মানে শিউলি গাছের তলায় প্রচুর ফুল পড়তো, আর আমার দাদুর নির্দেশ ছিল সেই ফুলগুলোকে তুলে গোড়ের মালা গাঁথা, আর পাড়ার যে একটা ঠাকুর, মানে বারোয়ারি ঠাকুর, সেই মালাটা তাদের পরাতে হবে। অতএব আমাদের খুব সুন্দর করে সেই কাজটা সুষ্ঠুভাবে করতে হতো। বাড়িতে ছিল টার্ন টেবিল, তখন গ্রামাফোনটা চলে গেছে, রেকর্ড চেঞ্জার, রেকর্ড প্লেয়ার এগুলো আসছে, নানা ধরনের গান। কিন্তু তার মধ্যে সবচেয়ে যে গানটা কানে লেগে থাকতো সেটা হচ্ছে বাজলো তোমার আলোর বেনু। এই গানটার ওপরে আর কোনো গান হয় না, পুজো মানেই এই গানটা। সারা রাত্রির জেগে স্টার থিয়েটারে কিংবা প্রাচীর সিনেমা হলে নাটক হতো। এই নাটক দেখার জন্যে পাড়ার বহু মানুষ, কাকিমা ঠাকুমা জেঠিমা এরা আসতেন, এবং there are no values as such in a changing world. এই যে পরিবর্তনশীল পৃথিবীতে ওই আমার সময় এটা ছিল, এটা ভালো, আর এখন যেটা সেটা খারাপ, এটা আমার একদম মনে হয় না। আমি এবছর জানি আমার পাড়ায় ভবতোষ সুতার, উনি করবেন প্রতিমা। এছাড়া সনাতন দিনদাকে আমি দেখেছি, উনি করেছেন। এইসব প্রতিমার কোনো জবাব নেই, হাঁ করে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দেখতে হয়, কি ভাবনা তার পেছনে। কিন্তু তা বলে পরিতোষ পালের যে ঠাকুর, সেই যে চিরন্তনী একটা চিন্ময়ী মূর্তি, সেটারও ভীষণ একটা দাম আছে। সেটা ভেতরে ওই ছোটোবেলাটাকে ফিরিয়ে দেয়। আর এখন থিয়েটার হচ্ছে প্রত্যেকটা দলের সঙ্গে একটা অলিখিত ভাব এবং একটা অলিখিত কি বলবো, একটা ভেতরে ভেতরে প্রতিযোগিতা থাকে, যেটাতে এবার ওর নাটকে এই কাউন্টার সেল কত রে, এই এবার ওদের দলে এবার কে আসছে রে, মানে কে লিড করছে, সেই লিড হয়তো একজন ফিল্ম স্টার। এই যে কর্পোরেটাইজড হয়ে গেছে, এটাতে আমার না মানে কিছু বলার নেই, খুব যে দুঃখ হচ্ছে এমন নয়, কারণ তার মধ্যেও অনেক ভালো নাটক উঠে আসে। আবার আমার সেই ছোটোবেলার যে নাটক যেখানে আমরা মেডেল পেতাম, সেটারও একটা দাম ছিল। সমস্তটাই সময়ের প্রোডাক্ট, এটা কিছু করার নেই। আর আমরা যত তাড়াতাড়ি সময়ের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে পারবো, মেনে নিতে পারবো, ততটাই নিজেরা ভালো থাকবো। আমি তো আটকাতে পারবো না আমার বাড়ির বাচ্চাটিকে সেলফি জোনে গিয়ে ছবি তুলতে, আর না করো নাও বলবো না, আবার বাড়াবাড়িও করো না, করুক এটাও চাইবো না। তো তাই আমার মনে হয় যে মানে ব্যালেন্স করে চলতে শেখাটা আজকের দুনিয়ায় খুব দরকার, আমরা সেটাই করব। আর থিয়েটার এমন একটা একসঙ্গে মিলেমিশে কাজ করা দরকার, করা হয়ে থাকে, এটাই করা দরকার। কেননা ওই কমিউনিটি প্রোডাক্ট যেটা হয় সেটা সবসময় ফুল ফোটায় অন্যরকমভাবে। একা তো একটা ভালো থিয়েটার হয় না, কিছু না হলেও যদি দুজনও অভিনয় করে, তাহলে একটা আলো, একটা সেট, একটা লাইট, একটা মেকআপ, একটা কস্টিউম সবই লাগবে। এই লোকগুলোকে বাদ দিয়ে তো থিয়েটারটা হবে না। তাহলে একলা এটা কিছু করা যাবে না।
একসঙ্গে লাগবে, ঠিক যেরকম আগেকার পুজোতে, বারোয়ারি পুজোতে সংঘবদ্ধভাবে কাজটা হতো, আজকের থিয়েটারেও কিন্তু সেটাই হচ্ছে, একটু রং পাল্টে গেছে, এই আর কি। ধন্যবাদ ম্যাডাম। বারোয়ারি পুজোর আবহকে সঙ্গে নিয়ে আমরা একাল সেকালের হাত একসাথে ধরে পুজো কাটাই, এটাই বলার। এবং আপনার কথা থেকে আমার সুমনের একটি লাইন মনে পড়লো যে সময়টাকে কামড়ে ধরো বাঘ যেভাবে শিকার ধরে। সুতরাং সময়ের সাথে সাথে সময়কে নিয়ে চলা এবং সেই সময়ের সাথে সাথে সময়কে, সেকালকে মনে রেখে একালে বাঁচা, এটাই পুজোর থিম হওয়া উচিত। আমি এরপর চলে যাব দেবাশিস স্যারের কাছে। স্যার, সেকালের কথার আমরা শুনলাম এতক্ষণ। আমি আপনার কাছ থেকে একালের সময়, একালের পুজো, একালের পুজোর দিনগুলোতে একসাথে আমরা দেখি যে প্রচুর নাটক হয় নানা রকম হলে এবং সেগুলো হাউসফুল হয়। আপনার অভিজ্ঞতা যদি বলেন। আমার অভিজ্ঞতার কথা বলার আগে একটু বলি যে আমার স্কুল জীবন বা আমার ছোট থেকে বড় হয়ে ওঠা উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চলে, এবং সেটা 60-এর দশকে। কেন এই কথাটা বলছি আপনারা নিশ্চয়ই এখান থেকে মিলিয়ে নিতে পারবেন। ওই হাতিবাগান চত্বরে তখন স্টার, রংমহল, বিশ্বরূপা, 3টে থিয়েটার হল। একটু 1.5 কিলোমিটার এপাশে চলে এলে মিনার্ভা, আরেকটু যদি পূর্বের দিকে চলে যান কাশী বিশ্বনাথ মঞ্চ, অর্থাৎ পুরো একটা থিয়েটার পাড়া সেই সময়। এবার ওই সময় পুজোর সময় কী হয়, তখনকার এই যে সমাজ বা সেই সময়কার পরিবারের কথা যেগুলো আমরা বলছি, বারে বারে উঠে আসছে, এই থিয়েটারকে কেন্দ্র করে কিন্তু ওই একটা পারিবারিক উৎসবে পারিবারিক উদ্দীপনা তৈরি হতো। হ্যাঁ, সেটা যেমন পুজোকে কেন্দ্র করে ভীষণভাবে হতো, বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে হতো। হ্যাঁ, তখন বাড়ির সবাই মিলে তখন এই হলেগুলোতে থিয়েটার দেখতে যেতেন। এবং এই যে আপনি সেই হাউসফুলের কথাটা বলছিলেন, হাউসফুলটা কিন্তু ওই সময় ভীষণভাবে হতো, এই যে প্রফেশনাল যে থিয়েটার সেইখানে। এবং আমরা দেখেছি যে ওই চত্বরে ওই যে রাত 9টায় যখন হল, মানে নাটক শেষ হচ্ছে, হল তখনকার কথা বলা হতো হল ভাঙছে, বা সন্ধে 6টায় 3টে এবং 6:30 শো, 3টের শো যখন শেষ হচ্ছে, ওই ফুটপাথ দিয়ে তখন আর হাঁটা যাচ্ছে না, ফুটপাথটা পুরো ভরে গেছে, শুধু ওই দর্শকরা ঢুকছে বেরোচ্ছে। তা এইটা আমি দেখেছি ওই সময়। তারপরে এই যে বারে বারে একটা কথা উঠে আসে যে এখন আর সেই পাড়া কালচার নেই, এখন তো আর সেইভাবে থিয়েটার, আগে যেমন পাড়ায় খুব থিয়েটার হতো সেই সব হয় না। এইটা আপনারা লক্ষ্য করলে দেখবেন 80-র দশক থেকে যখন সল্টলেকে মোটামুটি যারা বসবাস করছেন তারা শুরু করছেন, আস্তে আস্তে জনসংখ্যা সল্টলেকে বাড়ছে, তখন ব্লকে ব্লকে পুজোকে কেন্দ্র করে থিয়েটার শুরু হয়, এবং সেটা কিন্তু আজও চালু আছে। এবং ওই প্রত্যেক বাড়ি থেকে সবাই মিলে এসে এই সবাই অফিস করে ফিরছেন, এখনও আছে, ফিরছেন। তারপরে ওই রাত্রি একটু দেরিতে শুরু হতো, 8টা টাইম দেওয়া হতো, 7টা কেউ আসতো না, 8টা 8:30টায় সবাই এসে পৌঁছচ্ছেন, এবং তারপর রিহার্সাল শুরু হচ্ছে। রিহার্সালটাই ছিল সেখানে সব থেকে আনন্দের ব্যাপার। 2 মাস 2.5 মাস ধরে সেই রিহার্সাল হতো। তারপরে ওই কোনো দিন সপ্তমীতে, কোনো দিন অষ্টমীতে, এক এক ব্লকে এক এক দিন অনুষ্ঠান হচ্ছে, সঙ্গে সঙ্গে হতো গানের অনুষ্ঠান, একদিন নাটক হচ্ছে আরেক দিন গান হচ্ছে। তা এইটা কিন্তু আমি যতদূর জানি এখনো চালু আছে, এবং সেইটা আরেকটু ব্যাপ্তি পেয়েছে, ছড়িয়ে এসছে সল্টলেকের লাগোয়া শহর নিউ টাউনে। এখানেও কিন্তু এইভাবে কিন্তু এই একটা থিয়েটারের সংস্কৃতি কিন্তু গড়ে উঠছে পুজোকে কেন্দ্র করে। এইটা কিন্তু মনে রাখার মতো। এই আমি খুব ছোট করেই বলি। আচ্ছা, তার আগে বলি যে এই যে গানের কথা উঠছিল, আমার আসলে স্মৃতিতে এমন একটা গান রয়ে গেছে পুজোকে কেন্দ্র করে, মানে সেটার অভিজ্ঞতা না বলে পারছি না। সেটা হচ্ছে 1983 কি 84 সাল। আপনারা প্রত্যেকেই জানেন তখন HMV একটা বই বার করতো, অনেক আগে থেকে সেই বই বেরোতো, এবং বইতে যে গানগুলো যে শিল্পীরা গাইছেন 2টো করে গান গাইতেন, 2টো গান পুরো লেখা থাকতো। আমি সেদিন অফিস করছি, কোনোভাবে অফিসে আমার হাতে ওই বইটা এসে পড়ে।
উল্টোতে উল্টোতে একটা গানে আমার চোখটা আটকে গেল। গানটা আমি তখনও শুনিনি, পুরো দীর্ঘ একটা গান। আমি বলছি গান এরকম হতে পারে, এভাবে তো কোনো গানকে কখনো এতদিন ভাবিনি। আমি ভুল করতে পারি, আপনারা সংশোধন করে দেবেন। আমার যতদূর মনে হচ্ছে গানটির কথা ছিল গৌরী প্রসন্ন মজুমদার, সুরকারটা আমার একটু বোধহয় গন্ডগোল হচ্ছে, হয় সুপর্ণকান্তি ঘোষ অথবা নচিকেতা ঘোষ। সেই গানটি পরবর্তী সময়ে প্রচণ্ড হিট হয় মান্নাদের গলায়, কফি হাউসের আড্ডাটা, সেই আড্ডাটা আজ আর নেই। সুপর্ণকান্তি ঘোষই আমার মনে হচ্ছিল সেই সুরকার। কিন্তু গানটা কিন্তু শোনার আগে আমি প্রথমে গানটা পড়ি, এবং তখন আমি পরে মেলাই যে কবির সুমন যখন 90-এর দশকে যে গান নিয়ে এলেন তার একটা প্রিলিউড বোধহয় এই গানে আমরা পেয়ে গেলাম। হ্যাঁ 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 হ্যাঁ, প্রায় সেই প্যাটার্নের গান কিন্তু কফি হাউসের সেই আড্ডাটাতে আমরা পাচ্ছি। আমি শেষ করব যে কথা বলে, যেহেতু থিয়েটারের কথা, নাটকের কথা আসছে, আমার দলে এখন একটা নাটক আমরা তৈরি করছি, মানে একদম মানে পুরো দলটাই এখন পুরো থিয়েটারের মধ্যে রয়েছে, মাঝে শুধু পুজোর সময়টুকু বাদ। রিহার্সাল চলছে, পুজো শেষ হলে আবার রিহার্সাল। নভেম্বরে আমরা যে নাটকটা, ছোট্ট নাটক নিয়ে আসছি সমরেশ বসুর একটা গল্প থেকে। এই গল্পটা মানে নাটকটা শুরু হয় ঢাকের আওয়াজে, গল্পটা শুরু হচ্ছে ষষ্ঠীর সকালে, শেষ হয়ে যায় সপ্তমীর সকালে। বিষয়টা হচ্ছে কিছুই নয়, সেটা হচ্ছে এই যে যারা আলো লাগান, সেট লাগান, মেকআপ করেন, তাদের প্রত্যেকটা দিন এই সময়টা, এই যে পুজোর সময় বিভিন্ন জায়গায় তারা যে বরাত পাচ্ছেন, একটা দিন যদি কোনো কারণে মার খেয়ে যায় তাদের দৈনিক আয় কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। ধন্যবাদ। অসাধারণ ভাবনা, থ্যাংক ইউ স্যার। আমি আর সময়ের দীর্ঘসূত্রিতা না করে চলে যাব প্রমিতি ম্যামের কাছে। ম্যাম, আপনার কাছে আমার যেটা জানার বা যেটা শেয়ার করার, যে আপনি এবং আমি একই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র এবং জুনিয়র, এবং যেহেতু উত্তর কলকাতার প্রসঙ্গ উঠল, উত্তর কলকাতার পুজো ছাড়া কলকাতার পুজো আমরা ভাবতে পারি না। এবং আমরা যেহেতু কলেজ স্ট্রিটে দীর্ঘদিন কাটিয়েছি, সেখানেই ভালোবেসেছি, ছাত্র রাজনীতি করেছি, পালিয়েছি, আবার ফিরে এসেছি। কলেজ স্কোয়ারের দুর্গাপুজোর বাঁশ পড়তে দেখলে আমাদের মন কেমন শুরু হতো। আমি সেই দিনগুলোর কথা আপনার থেকে জানতে চাই, আপনার পুজোর কলেজ জীবনের সেই উত্তাল সময়টার কথা। আমি প্রথমেই বলতে চাই যে আমি খুব বেমানান এই প্যানেলের মধ্যে, প্রত্যেকে সাংস্কৃতিক জগতে দিকপাল, এবং আমি এখানে সবচেয়ে কনিষ্ঠতম এবং সবচেয়ে বেমানান এই প্যানেলের মধ্যে। কিন্তু সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি শুরু করছি। আমি ইউনিভার্সিটি পাশ করি 2012-তে, ক্যালকাটা ইউনিভার্সিটি। সেখানে আমি যেহেতু খুব পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স, কারণ অভিজ্ঞতাও আমার এনাদের থেকে অনেক কম, যার জন্য কিন্তু একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আমাদের এখনও মনে আছে আমার ক্লাসেস হতো হার্ডিঞ্জ, মানে দ্বারভাঙা বিল্ডিংয়ে। দ্বারভাঙা বিল্ডিং থেকে এসে আমরা যখন আশুতোষ প্রাঙ্গণ ছাড়িয়ে সেন্ট্রাল লাইব্রেরি থেকে বেরিয়ে আমরা ওখানে বসতাম, এবং নিজেদেরই মনে হতো আমরাই কলেজ স্কোয়ারের বোধহয় আমরাই পুজোর উদ্যোক্তা। ওটা আমাদেরই পুজো আর কি। আমাদেরই পুজো, কারণ কাতারে কাতারে মানুষ আসতো এবং নিজের মনটা খুব আনন্দে ভরে যেত। এবং আমাদের কাছে পুজো মানে হচ্ছে সেই পুটিনাম, ওই জাস্ট এই পুজোর ছুটির জাস্ট আগেই পুটিনামে গিয়ে কচুরি তরকারি আর ক্ষীরের সিঙ্গারা খাওয়া, এবং প্যারামাউন্টে গিয়ে না হলে কোনো ওই জুস খাওয়া, ডাবের জুসটা। আমাদের কাছে পুজো এইটাই ছিল। এবং মনে হতো যে কলেজ স্কোয়ারের বাইরে যখন আমরা বসতাম বন্ধুদের সবাইকে নিয়ে, সত্যি মনে হতো যেন পুজোটা আমাদের, এবং যেন মনে হতো যে মানে জাস্ট কাতারে কাতারে যখন মানুষ আসছে তখন মনে হতো আপনারা আসুন, এটা আমাদেরই পুজো। তো সেই জায়গা থেকে যখন সৌর্য স্যার বললেন, এটা একটা খুব পার্সোনাল আমার একটা অভিজ্ঞতা, এবং সেই জায়গা থেকে এখন যখন মনে করি আমি জাস্ট একটা অন্য প্রসঙ্গে বলি, আমাদের বিভিন্ন প্রোগ্রামে এর আগে সুশান্ত পাল, ভবতেশ সুতর এবং আপনাদের থ্যাংক ইউ ম্যাম, ভবতেশ সুতার স্যার এবং আমাদের সনাতন ডিন্ডা স্যার এসেছিলেন, এবং ওনারা বলতেন যে আজকালকার থিমের পুজোতে একটা জিনিস ওনারা নিজেরাও, ইনফ্যাক্ট ওনারা প্রত্যেকটা বড় বড় পুজোর তারা থিমের একদম মূল এতে আছেন, কিন্তু ওনারা বলতেন যে আমরাও তো মানুষ, আর কত থিমই বা আমাদের মাথা থেকে আসে। সো সেই জায়গা থেকে একটা জিনিস আমি বলতে চাই, কলেজ স্কোয়ারে প্রত্যেকবার কিন্তু প্রতিমা একরকমের হতো,
একই রকমের হতো, কিন্তু আমাদের গিয়ে যখন প্রতিমাকে প্রথম দেখতাম মনে হতো কি সুন্দর না মুখটা, এবারে মা দুর্গার কি সুন্দর মুখটা হয়েছে না। কিন্তু বিশ্বাস করুন এবার যখন ওই রাজডাঙ্গা থেকে শুরু করে তারপরে দমদম পার্কে যাই, তখন মনে হয় এই থিম তো একই থিম, এটা তো একই রকমের জিনিস আমরা দেখেছি। তো ওনাদের সাথে যখন কথা হয়, ওনারা যখন নিজে শিল্পী হয়ে এই জিনিসটা মানছেন যে ওনারাও আর কত প্রডিউস করবেন মাথা থেকে, কারণ সবাই একদমই ঝাড়বাতিটা ওটাও সিগনিফিকেন্ট। এবং এই যে ম্যাডাক স্কোয়ার, কলেজ স্কোয়ার, এইগুলোর কিন্তু প্রতিমা প্রত্যেক বছর আমাদের এক রকমের হতো, কিন্তু মনে হতো বাহ এই বছর কিন্তু মুখটা খুব সুন্দর হয়েছে মায়ের। এটা প্রত্যেকবার একটা আমরা হয়তো চেঞ্জ আদৌ থাকতো না, কারণ কাঠামোটা এক, কিন্তু সেই জায়গা থেকে আমরা চেঞ্জটা বুঝতে পারতাম। কিন্তু এখন এই থিম পুজোর যুগে কোথাও মনে হয় এইটা কোথাও দেখা মানে এইটা হয়তো সাউথে কোথাও একটা দেখেছি, নর্থে গিয়ে মনে হয়, বা এই জিনিসটা চলে এসছে, যার জন্য আমার মনে হয় যে পুজো খানিকটা হলেও ডেফিনেটলি, মানে যেটা আগেও ওনারা বলেছেন, উই আর স্পয়েলড ফর চয়েসেস এই জেনারেশনটা। তো এই জিনিসটা আমার মনে হয় খানিকটা হলেও পুজোর যে আনন্দটা তাকে একটু হয়তো কমিয়ে দিচ্ছে। সো আমার মনে হয় এটা আমার নিজস্ব একদম পার্সোনাল একটা জায়গা থেকে শেয়ার করা একটা অভিজ্ঞতা। থ্যাংক ইউ সৌর্য স্যার, এটা জিজ্ঞেস করলেন, হয়তো ইট জাস্ট টুক মি ডাউন মেমোরি লেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমাদের আজকের এই আড্ডায় আমি একদম শেষে যার কাছে যাচ্ছি, আমি একটু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করার লোভ সামলাতে পারছি না। আমার প্রথম শোনা বাংলা ব্যান্ডের গান, সেটা পরশ পাথরের গান, এবং সেটা পুজোতেই, অষ্টমীর সকাল। আমি তখন 3-4 পড়ি, হাফ প্যান্ট পরি, কিচ্ছু বুঝি না। পাড়ার মাইকে বেজে উঠলো ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে। সেই আমার প্রথম যে এরকম, মানে ঠিক তার আগে অবধি কিশোর কুমার চলছে, মোহাম্মদ রফি চলছে, শ্যামল মিত্র চলছে। একদিন পুজোর সকালে হয়তো কোনো নবীন সেই সময়কার তারা বড়রা বাড়ি গেছেন, সেই ফাঁকে একটা বাংলা ব্যান্ডের গান উনি চালিয়েছেন। হ্যাঁ, কারণ খুব বকা খেতাম বাংলা ব্যান্ডের গান শুনলে, আমরা কিন্তু বকা খেতাম। সেখান দিয়ে এখন ব্যান্ড স্টর্ম হচ্ছে, এটা ভাল লাগে। সুতরাং অনিন্দদার সাথে এবং পরশ পাথর থেকে শুরু করে তার পরবর্তীকালে শহরের সাথে আমার জার্নিটা খুব ব্যক্তিগত, এবং অনিন্দদার ক্ষেত্রে তাই জন্য আমি শুধু পুজোর একাল সেকাল অবধি বলে থামবো না। যে মানুষটার গানের লাইন কোট করে প্রেমিকাকে প্রস্তাব দিয়েছি বহুবার, এরকম একটি প্রেমিক মানুষের পুজোর প্রেম এবং একটা প্রেমের গান আমি শুনতে চাই দাদা। প্রত্যেককে নমস্কার। ঘটনাটা হলো যে পুজোর প্রেম বলে আমার জীবনে কোনো কিছু হয়নি। আমি প্রেমের পুজো করি। একটা খুব অভিজ্ঞতা আছে, সেটা হলো আমাদের এক সিনিয়র দাদা, আমরা তখন কত ক্লাস 9 না সরি আমরা 11-12-এ পড়ছি। সিটি কলেজের, আমি যোধপুর বয়েজে পড়তাম, সিটি কলেজে আমার বেশ কিছু বন্ধুবান্ধব পড়তো। তা সেখানে এক সিনিয়র দাদা, তিনি একজন মহিলার প্রেমে পড়েছেন। বেশ, তিনি পড়েছেন, আমরা তো পড়িনি, কিন্তু আমরা মহা বিপদে পড়েছিলাম। কারণ তার সঙ্গে সেই মেয়েটির পাড়ায় আমাদের সারা সন্ধে একদিন ঘুরতে হয়েছিল। সে যে কি বিচিত্র অভিজ্ঞতা, মানে দাদা প্রেমে আপ্লুত, তিনি বলতে পারছেন না, আমরা ঘুরে বেড়াচ্ছি দাদার সঙ্গে পেছনে ইয়ে হয়ে, লেজুর হয়ে, আর সেই মহিলা দাদাকে পাত্তাও দিচ্ছেন না। হ্যাঁ, মানে একটা সাংঘাতিক অবস্থা আর কি। হ্যাঁ, একবার সেই মহিলা বাড়ি চলে গেলেন, তার পেছন পেছন, মানে একটা গোয়েন্দা এবং আমরা দুজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে একটা অভিজ্ঞতা আছে, অ্যাডভেঞ্চার। আরেকটা জিনিস যেটা মনে হয় আমার এখনকার ক্ষেত্রে মনে হয় যে আধিক্যর ফলে আমাদের কাছে এত বেশি অপশনস সমস্ত ক্ষেত্রেই, সমস্ত জিনিস নিয়ে, তার থেকে বরং পুজোয় একটা জামা হচ্ছে, এখন তো সারা এক্ষুনি চাইলে আমি অনলাইনে একটা জামা কিনে ফেলতে পারি। তো এই যে এত আধিক্য চাইলেই পাওয়া যায়, যেরকম অপেক্ষার মৃত্যু ঘটেছে, আমার মনে হয় যে কোনো, আমরা যদি পুরনো যারা এখানে রয়েছেন প্রত্যেকে আশা করি একমত হবেন যে তখন শুধু প্রেমের সম্পর্ক না, এমনি বন্ধু বান্ধব, তাহলে পরের সপ্তাহে ওই সময় দেখা হচ্ছে, কিন্তু 5টার সময় দেখা হচ্ছে, সেখানে কোনো ফোনও ছিল না, মোবাইলও ছিল না, ভিডিও কল ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু অদ্ভুতভাবে সেই অপেক্ষা বা
একটা পুজোর ছুটি গেল, প্রেমিকার সঙ্গে কত কথা জমে আছে, এই যে অপেক্ষা, চিঠি লেখা, হ্যাঁ, এই সোলফুল যে জায়গাগুলো, সেগুলো যেহেতু আমাদের কাছে প্রচুর অপশনস, আমার মনে হয় যে সেগুলোর একটা খামতি আজকাল খুবই অনুভব করি। আর গান তো এখনো করছি, পুজোর গান বলে না, একটা পুজোর অভিজ্ঞতা বলি। আমার এক বন্ধু সন্তোষপুরে থাকে, তার বাড়িতে এরকমই একটা পুজোর সন্ধ্যেতে আড্ডা দিতে গেছি। তা তার পাশের বাড়িতে একজন খুব সুন্দরী মহিলা থাকেন, বিবাহিতা। তা বন্ধুর একটু ব্যথা টাইপস আছে আর কি মহিলার, এবং বন্ধু সুন্দরী বলেই তাকে ডাকে, আমরাও সুন্দরী হিসেবেই তাকে চিনি। তো একদিন এরকম পুজোর সময় সন্ধ্যাবেলা আমি আর বন্ধু সন্ধ্যাবেলা যা করা যায় সেটাই করছি, আর একটা দুর্দান্ত ফিশ ফ্রাইয়ের গন্ধ আসছে, ইরেজিস্টেবল গন্ধ, এত ভালো। তা বন্ধু তখন বলছে যে আহারে সুন্দরী মনে হয় ফিশ ফ্রাই রান্না করছে, ফিশ ফ্রাই ভাজছে, যদি দুটো পেতাম রে। এসব নিয়ে হাসাহাসি হয়েছে। তা সেই নিয়ে আমি পরের দিন সকালবেলা একটা ফিশ ফ্রাই নামে একটা লেখা লিখে ফেলি, আর পরবর্তীকালে সেটা একটা গানও তৈরি করি, সুর করি, এবং সেটা রিলিজ হয়েছে। এখন তো ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যায়, স্পটিফাই, ইউটিউব মিউজিক, অ্যামাজন মিউজিক, এখানেই ফিশ ফ্রাই বলে একটা গান হয়েছে, সেটা একটু গাইছি। হ্যালো, গিটারটা শোনা যাচ্ছে? এতক্ষণ ধরে থাকতে পারবেন? এই গানটার নাম দিয়েছি ফিশ ফ্রাই, একটি পুরাতনী পরকীয়া। যত দূরে তুমি থাকো ততই কাছে টের পাই, পাশের বাড়ির রান্নাঘরের লোভনীয় ফিশ ফ্রাই। যত দূরে তুমি থাকো ততই কাছে টের পাই, পাশের বাড়ির রান্নাঘরের লোভনীয় ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই যিনি ভাজেন দেখিনি এমন তো নয়, ফিশ ফ্রাই যিনি ভাজেন দেখিনি এমন তো নয়, নিয়ম মাফিক ভদ্রতায় কথালাপ কিছু হয়, কথালাপ কিছু হয়। মাঝে মাঝে তাকে দেখি একলা বারান্দায়, বিকেল গড়ায় সন্ধে নামে একটা চিরুনি হাতে, হায় 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 একটা চিরুনি হাতে হায়। কানে আসে খুনসুটি, কানে আসে চিৎকার, কানে আসে খুনসুটি, কানে আসে চিৎকার। মাথাটা একটু গোলমেলে সুন্দরী বেচারার, হায় হায় সুন্দরী বেচারার। এবার হলো কঠিন বাস্তব যেটা, ফিশ ফ্রাই যিনি খাবেন তার কথাতেও আসি, বেসুর গলায় হেড়ে গান গায় মাঝ রাত্রিরে কাশি। সকাল সকাল তার আপিস, বারান্দা বউটাটা, সকাল সকাল তার আপিস, বারান্দা বউটাটা। লক্ষ্মী ছেলেটা ফিরে আসে সন্ধে বাজলে ছটা, হায় হায় সন্ধে বাজলে ছটা। কখনো ছুটির দিনে বেড়াতে বেরোয় ওরা, চোখাচোখি হলে পাগলি হাসে কত্তাটি মুখ চোরা, কত্তাটি মুখ চোরা।
এবার নেহাত আমার বন্ধুর জন্যই এই লাস্ট 4টে লাইন আমি রেকর্ডেও একজন মহিলাকে দিয়ে গাইয়েছি, যে অন্তত প্রাণে শান্তি না পাক, গানে অন্তত পাক। তাই মহিলাই আজিফ বলছেন, সেই সুন্দরী মহিলা, তুমিও কি নাও সেটা বুক চোরা সে তো বটেই, তুমিও কি নাও সেটা বুক চোরা সে তো বটেই, পাশের বাড়ি হলে ফিশ ফ্রাই এমনি ঘটনা ঘটে, হায় হায় এমনি ঘটনা ঘটে, হায় হায় এমনি ঘটনা ঘটে, হায় হায় এমনি ঘটনা ঘটে, হায় হায়। অনিন্দদার গানের পর আর কোনো কথা হয় না। 2025-এর পুজো সবার ঘটনা, অঘটন, প্রেম, বিদ্রোহ এবং অবশ্যই ফিশ ফ্রাইকে কাটুক। আচ্ছা অনিন্দ, অনিন্দ আমি বলছি তুমি একটু অসত্য ভাষণ করেছো। আমি নিজে একটু খবর রাখি, অসত্যে? অসত্য ভাষণ করেছো আমার সামনে, এই জন্য আমি প্রতিবাদ করছি। অসত্য ভাষণ কি করেছি? এটা কি হচ্ছে করেছি? তোমার প্রেমে প্রচুর মেয়ে পড়েছিল, তার মধ্যে একটি মেয়ে আমার সঙ্গে পরিচিত, ও হো হো, আচ্ছা। এবং সেটা দুর্গাপূজার সময়তেই এই প্রেমটা জমতো। আমাদের সবারই জীবনে প্রথম প্রেম দুর্গাপূজার সময়। আচ্ছা, এমনকি এই যে মিসেস ঠিক আছে, আপনি স্মৃতির রাস্তা ধরে একটু হাঁটুন আর একটু। মিথ্যে কি সত্যি সেটা বলে দাও। আমার প্রেমে কোনো পুজো, মানে পুজোয় কোনো প্রেমে পুজো হয়েছে, পুজোর কোনো প্রেম হয়নি তেমন ভাবে। আচ্ছা তাহলে, ওই ভালো লাগার সে ঠিক আছে, তাহলে কিন্তু ওই মেয়েটি মিথ্যে কথা বলেছে। তা হতে পারে, সেটা হতে পারে, জানি না আমি, সেটা হওয়ারও প্রবল সম্ভাবনা আছে। প্রবল সম্ভাবনা আছে। চলো। স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় আয়োজিত এই পুজোর আড্ডায় যারা রইলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক।